ক্ষমা করা মহান গুণ হলেও আপনাকে করা যাচ্ছে না। অরিত্রাণ চুপ করে দাঁড়িয়ে আছে। ওয়াসেনাথ আবার হাঁটে। ভাবখানা এমন যে অরিত্রাণকে সে চিনেই না। অরিত্রাণ পা মিলিয়ে চলতে চলতে বলল, ওটা প্রকাশ করা আমার কাজ ছিল। এখন করা না করা তোমার কাজ। কোথায় যাওয়া হচ্ছে? ওয়াসেনাথ তাকালো না, জবাবও দিল না। অরিত্রাণ একই প্রশ্ন দুবার করতে পছন্দ করে না, তবুও তাকে ইদানিং এই কাজটা করতে হয়। অরিত্রাণ পাশাপাশি হাঁটছে। ওয়াসেনাথ কিছুটা হেঁটে থেমে যায়। ঘাড় বাঁকিয়ে বলে, পিছনে পিছনে কি করছেন? আমার সাথে যাবেন নাকি? অরিত্রাণ পকেটে হাত গুজে বলে, নিতে চাইলে কেন নয়? ওয়াসেনাথ রেগে বলে, এই আপনার আর কাজ নেই? আমার পিছনে পিছনে কি করছেন? আর আপনি আমার বাসা চিনলেন কিভাবে? অরিত্রাণের মুখটা থমথমে হয়ে যায়। ভাবে, কি বলবে এখন? বাসার ঠিকানা জোগাড় করা অরিত্রাণ খানের জন্য কোনো ব্যাপার না হলেও এটা নুহাসের জন্য পসিবল না। ওয়াসেনাথ ভ্রুজোড়া কুঁচকে বলল, আপনার মতলব কি বলেন তো? যা আপনি দেখান তা আপনি নন, আর যা আপনি দেখান না তাও আপনি না। আসলে আপনি কে বলুন তো? অরিত্রাণ হালকা হাসে। হাসি মুখে রেখে চোখ বাঁকিয়ে ওয়াসেনাথের দিকে তাকিয়ে বলে, আমাকে নিয়ে এত গবেষণা চালিয়েছ তুমি? গুড, ভেরি গুড। ব্যাট কেন? ওয়াসেনাথ চুপসে যায়। সেই যে অরিত্রাণকে নিয়ে সারাদিন রাত ভাবে এটা তো বলা যাবে না। অরিত্রাণ আবার হাসে। ওয়াসেনাথ মুগ্ধ হয়ে তাকিয়ে বলে, আপনি সব সময় এভাবেই হাসবেন। হাসলে আপনাকে মারাত্মক লাগে। আমার দেখা প্রথম পুরুষ যার হাসিতে অদ্ভুত ছোঁয়া আছে। অদৃশ্য সেই ছোঁয়া। অরিত্রাণ হাসল, বলল, তাই? তাহলে এর বিনিময়ে আমি কি পাব? ওয়াসেনাথ ভারী অবাক গলায় বলল, কি পাবেন মানে কি? হাসলে আমাকে না আপনাকে সুন্দর লাগে, আর আপনার সৌন্দর্যে তো আপনার লাভ। হাজারো মেয়ে ফিদা হবে। অরিত্রাণ গম্ভীর গলায় বলল, সব মেয়েকে ফিদা করে আমার লাভ কি? ওয়াসেনাথ হাঁটা শুরু করেছিল, আবার তা থামিয়ে বলল, লাভ কি মানে? অবশ্যই লাভ আছে। ছেলেরা তো অনেক মেয়ের সাথেই প্রেম করতে চায়। হাজার মেয়ে ফিদা হলে সেদিকে আপনার লাভ না। অরিত্রাণ যেন এবার নিজের রূপ থেকে সম্পূর্ণ সরে এসেছে। নতুন রূপ নিয়ে যেন দাঁড়িয়ে আছে ওয়াসেনাথের সামনে। নিজের প্রতি তার নিয়ন্ত্রণ নেই। অভিজ্ঞ গলায় সে বলে, প্রেম বহু বার করা যায়। হাজারবার প্রেমে পড়া যায়, সবাইকে ভালোবাসা যায় না। সব ভালোবাসায় প্রেম থাকে, কিন্তু সব প্রেমে ভালোবাসা থাকে না। কিছু প্রেমে থাকে মোহ, কিছুতে থাকে মুগ্ধতা, কিছু প্রেমে থাকে সময় অপচয় করা। আর সেই কিছু নামক জিনিস সরে গেলেই ফুরিয়ে যায় প্রেম। তাই প্রেমে পড়লে আমার কোনো লাভ নেই। যা চাই তা হলেই হবে। ওয়াসেনাথ চমকে, অবাক হয়ে তাকিয়ে আছে। এই লোকের মুখে হঠাৎ এত ভয়ঙ্কর কলিজা কাঁপানো কথা কোথা থেকে এসেছে? ভূতে ধরেছে নাকি? নাকি প্রেমে? অরিত্রাণ নিজেও অবাক। মেয়েটার আশেপাশে থাকলেই সে অদ্ভুত কাজ করে। এই সব ভাষা না সে শুনেছে কখনো আর না বলেছে। তাহলে আজ হলোটা কি? ওয়াসেনাথ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আপনার গার্লফ্রেন্ড আছে। আপনার আগের কথা ডাবল ইম্পসিবলে আমি বিশ্বাস করি না। অরিত্রাণ হাসল। সামনে হেঁটে যেতে যেতে বলল, মিথ্যা বলতে যাব কেন? গার্লফ্রেন্ড নেই। হয়তো অন্য কিছু আছে। ওয়াসেনাথ হতবাক হয়ে বলল,
আজ আপনার কি হয়েছে বলবেন? অরিত্রাণ চোখ ঘুরিয়ে বলল, কেন? অদ্ভুত আচরণ করছেন। এই যেমন হাসছেন, অনেক কথা বলছেন, আর কেমন অ্যাক্ট। ওয়াসেনাথ থেমে যায়। অরিত্রাণ বলে, কথাটা সম্পূর্ণ করো। আর কেমন একটা প্রেমিক প্রেমিক মনে হচ্ছে আপনাকে। অদ্ভুত তো বটেই। 3 দিন আগেও আপনাকে ভয়ঙ্কর লাগত, আর আজ কেমন যেন। অরিত্রাণ জবাব দিল না। শান্ত পায়ে কিছুদূর হেঁটে বলল, পরিবর্তন ভালো নয় কি? ওয়াসেনাথ শুধু হা করে তাকিয়ে আছে। এই লোকটাই কি সেই লোক যে তার হাত ভেঙেছে, ফোন ছুঁড়ে দিয়েছে, আরও কত কি? এত পরিবর্তন কেন? প্রেমে পড়েছে তাই? কার প্রেমে? গার্লফ্রেন্ড আছে? অন্য কিছু মানে কি? ওয়াসেনাথ প্রশ্নের গোলকধাঁধায় ফেসে গেছে। আচ্ছা, এটা হতে পারে না তাকেই পছন্দ করে? কথাটা মাথায় আসতেই ওয়াসেনাথ মিটমিটিয়ে হাসে। অন্যমনস্ক হয়ে হাঁটছে সে। অরিত্রাণ মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে। কিছু সময় নীরবতা ছিল দুজনের মাঝে। নীরবতা ভেঙে অরিত্রাণ বলল, এত ভাবছ কেন? বেশি ভেবে ছোট মাথায় চাপ দিচ্ছ। তাও শুধু শুধু। ওয়াসেনাথ নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে দেখে তারা মেইন রাস্তায় চলে এসেছে। অরিত্রাণের দিকে তাকিয়ে বলে, আপনাকে নিয়ে ভাবছি না। তাহলে কাকে নিয়ে ভাবছ? বেশ উৎসুক হয়ে ওয়াসেনাথ বলে, ভালোবাসা নিয়ে। কথাটা শুনেই অরিত্রাণের হৃৎপিণ্ডে তীব্র ব্যথা হয়। মনে হচ্ছে সে ব্যথার বেগে ছিদ্র হচ্ছে হৃৎপিণ্ডে। নির্বিকার গলায় সে বলে, বয়ফ্রেন্ড আছে? ওয়াসেনাথ হেসে ফেলে। অরিত্রাণ ভ্রুজোড়া কুঁচকে তাকিয়ে দেখে সে হাসি। ভাবে, ও কি অরূপকে ভালোবাসে? তাহলে অরূপকে খুন করে দিবে সে। সে অত মহান প্রেমিক হতে পারবে না। ত্যাগ? না, সে ত্যাগী হতে পারবে না। অরিত্রাণ খান আজ পর্যন্ত যা চেয়েছে পেয়েছে। এটা তো তার ভালোবাসার ব্যাপার। সত্যি অরূপকে সরিয়ে দিবে সে? ওয়াসেনাথ হাসির গতি বাড়িয়ে বলে, কেন বয়ফ্রেন্ড থাকতে পারে না বুঝি? এই বয়সের সবারই থাকে। এটাই তো স্বাভাবিক। কি বলেন নুহাস সাহেব? অরিত্রাণ হাত মুষ্টিবদ্ধ করে। জবাব দেয় না। অরিত্রাণ অনুভব করে তার মনের সাথে মস্তিষ্কও ঠান্ডা নেই, রাগ হচ্ছে খুব। তীব্র রাগে ঝলসে যাচ্ছে তার ভিতরের সবুজ চোখজোড়া। ওয়াসেনাথের গাল লাল হয়ে দিতে ইচ্ছে হচ্ছে। অনেক বাজেভাবে কথা বলতে ইচ্ছে করছে। করছে বলতে, আমার বাদে তুমি অন্য কারো নও ওয়াসেনাথ। কারো না। কিন্তু বলতে পারছে না। কিছু একটা গলায় আটকে আসছে বারবার। কেন এমন হচ্ছে জানে না সে। ওয়াসেনাথ হাসি থামিয়ে অরিত্রাণের হাতে হালকা ধাক্কা দেয়। অরিত্রাণ একটু হকচকিয়ে যায়। ওয়াসেনাথ বলে, কি হলো? নিজের ভালোবাসার কথা মনে পড়ছে বুঝি? আচ্ছা চলেন আজ আপনার প্রেমকাহিনী শুনি। বলেন। অরিত্রাণ হা করে কিছু সময় ওয়াসেনাথের দিকে তাকিয়ে বলল, প্রেমকাহিনী তো শুরুরই হল না। ওয়াসেনাথ চোখে মুখে হতাশা ফুটিয়ে বলল, শুরু কেন হল না? বলা হল না তাই। বলা হল না কেন? অরিত্রাণ খক খক করে হালকা কেশে দীর্ঘশ্বাস নেয়। ওয়াসেনাথ উৎসাহে উজ্জীবিত হয়ে আছে। সাথে মনে এক রাস হতাশা। শুরু হয়নি ভেবে হতাশা না, কোনো একটা কাহিনী আছে ভেবে হতাশ হচ্ছে সে। রাস্তায় এলোমেলো হাঁটতেই একটা ছেলে ওয়াসেনাথের হাতের সাথে ধাক্কা দেয়। অরিত্রাণ রেগে আগুন হয়ে ওয়াসেনাথকে নিজের বাম পাশে টেনে নিয়ে আসে। আর ওয়াসেনাথের ডান পাশে সে দাঁড়িয়ে ওয়াসেনাথের দিকে তাকিয়ে উত্তেজিত গলায় বলে,
হাতে লেগেছে? ওয়াসেনাথ আকস্মিক কাজে অবাক হয়ে তাকিয়েছিল। অরিত্রাণ ওয়াসেনাথের হাতের পাশে হালকা ছুঁয়ে বলল, নিশ্চয়ই লেগেছে। তুমি সত্যি খুব বোকা মেয়ে। রাস্তায় চলাফেরার সময় চোখ কান খোলা রাখতে হয়, জানো না? ওয়াসেনাথ তাকিয়ে আছে, তেমন কিছু বলছে না। এত কেয়ার হঠাৎ? আজব তো। লোকটার হয়েছেটা কি? পরক্ষণেই মনটা খারাপ হয়ে ওঠে। ওয়াসেনাথ গম্ভীর শব্দে বলল, ছাড়েন, এটা রাস্তা। অরিত্রাণ ওয়াসেনাথের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে চোখ ফিরিয়ে নিয়ে আবারও হাতের বাহুতে হালকা ঘষে বলে উঠে, ছাড়ব না। ওয়াসেনাথ উদ্বেগ নিয়ে বলল, কেন? অরিত্রাণ আর একবার চোখ তুলে বলে, একবার যখন ধরেছি। ছাড়ার জন্য না। ওয়াসেনাথ হা করে তাকিয়ে আছে। অরিত্রাণ হাত ছেড়ে আবার হাঁটে। ওয়াসেনাথ তাল মিলিয়ে হাঁটে, মুখে হাসি। অরিত্রাণের দিকে তাকিয়ে সে হাঁটছে। কলাপাতা রঙের শার্ট গায়ে, ফর্সা হাতের উপরে ভাঁজ করে রেখেছে হাতাটা। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে নিয়ম মেনে লেপ্টে আছে কপালে, চশমার উপরে। চশমাটা মাঝে মাঝেই নাকের ডগায় চলে আসে। কিছুক্ষণ পর পর অরিত্রাণ ডান হাতের অঙ্গুল দিয়ে ঠেলে সেটা ঠিক করে দেয়। ব্ল্যাক জিন্স, সাদা হাতে ছাই রঙের ঘড়িটাও চমৎকার সুন্দর মনে হচ্ছে ওয়াসেনাথের কাছে। ঘামে চকচক করছে শরীরের ভিজা অংশগুলো, পিঠ, কাঁধ, বুকের সমনের অংশ। গালের খোঁচা খোঁচা দাড়িগুলোও মারাত্মক লাগছে। লোকটা সুন্দর, নিখুঁত। উনার যে হবে তাকেও নিখুঁত হতে হবে। সে কি নিখুঁত? না তো। সে স্মার্ট না, ফ্যাশনেবল না, রং ঢং পারে না। ওয়াসেনাথ হোঁচট খায় সামনের ইটের সাথে। অরিত্রাণ হাত বাড়িয়ে সামনে থেকে ধরে, তিক্ত মেজাজ দেখিয়ে বলে, বোকা জানতাম। অন্ধ যে সেটা জানতাম না। একচুয়ালি তুমি কি এখনো অনেক জানা বাকি। এনিওয়ে কোথায় যাবে তুমি? বলো, আমি দিয়ে আসি। ওয়াসেনাথ ভ্রুকুচকে বলল, আপনি কিভাবে দিয়ে আসবেন? গাড়িতে করে। এত বড় মেয়েকে কোলে নিয়ে দিয়ে আসা যাবে বলে তোমার মনে হয়? না, তা মনে হয় না। তবে আমার ওজন বেশি না। চাইলেও নিতে পারেন। অরিত্রাণ বেশ অবাক হয়ে বলল, হোয়াট? ওয়াসেনাথ দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, কিছু না। তবে এই কোলে নেওয়া থেকে একটা কথা মনে পড়েছে। আমাকে একজন সবুজ চোখের মানব বাঁচিয়েছিল। সে কিন্তু কোলে নিয়েই বাঁচিয়েছিল। অরিত্রাণ হতবুদ্ধি হয়ে কিছু সময় তাকিয়ে থাকে। হঠাৎ তাকেই কেন এই কথা বলছে ওয়াসেনাথ সে জানে না। ওয়াসেনাথ আবার বলল, তাকে একবার দেখার ইচ্ছে আছে। এত উপকার করেছে, কিন্তু চোখ খুলে আর দেখিনি। কোথায় যেন চলে গেছে। তাকে খুঁজে পেলে কি করবে? অরিত্রাণের ধীর গলা। ওয়াসেনাথ একটা বিশাল হাসি দিয়ে বলে, ধন্যবাদ দিব। অরিত্রাণ নাক ছিটকায়। মনে মনে বিড়বিড় করে বলে, লাগবে না তোমার ধন্যবাদ, ডাফার একটা। ওয়াসেনাথ কিছুটা এগিয়ে একটা গেটের সামনে দাঁড়িয়ে বলল, আপনার আর উপকার করতে হবে না। আমি কুঞ্জবাড়িতে যাব। এই সেই বাড়ি। আপনি এখন যেতে পারেন। অরিত্রাণের ইচ্ছে করছে না। বাড়িটার দিকে উকিঝুঁকি দিয়ে দেখে সে। গেটের উপরে সাদা কালি দিয়ে লেখা কুঞ্জবাড়ি। অরিত্রাণ বলল, এটা কার বাড়ি? আমাদেরই। ওহ। ওয়াসেনাথ গেটের ভিতরে ঢুকতে ঢুকতে বলল, বাই। অরিত্রাণ জবাব দিল না।
সামনে তাকিয়ে হাঁটা দিল। ওয়াসেনাত পিছন থেকে চেঁচিয়ে বলল, ও হ্যালো, শরীটার আনসার লাগবে না? অরিত্রাণ পিছনে তাকাল। হঠাৎ ফোনটা দেওয়ার কথা মনে পড়ল, কিন্তু কেন যেন দিতে ইচ্ছে হল না। ছবিটা নিতে পারেনি সে। না নিলে দেখবে কিভাবে ওয়াসেনাতকে। নতুন ছবি তোলা পর্যন্ত এটাই তার সম্বল। তাই পিছনে তাকিয়ে কণ্ঠে গাম্ভীর্য রেখে বলল, প্রয়োজন নেই এখন। যখন ক্ষমার উপযোগী জিনিস ফিরিয়ে দিব তখন আনসার জানতে চাইব। ওয়াসেনাত খানিকটা অবাক হয়ে তাকিয়ে থাকে। অরিত্রাণ গাড়ির দিকে এগিয়ে যায়। ওয়াসেনাত আবার হাঁক লাগিয়ে বলে, আমার আম্মু বলে ক্ষমা মহান গুণ। কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তাই আমিও করে দিলাম। অরিত্রাণ পিছনে মুড়ে তাকাল না। সামনে তাকিয়েই হাসল। নরম হৃদয়ের মেয়ে, এত কিছু করার পরেও ক্ষমা করে দিল। অরিত্রাণের মনে হচ্ছে মেয়েটার সবকিছুতেই কোমলতা। ওয়াসেনাতের মনে হয়েছে হয়তো শুনেনি। সে ভিতরে ঢুকে পড়ে, বন্ধু হওয়ার জন্য নয়, প্রপোজ করার জন্য পাঠিয়েছিলাম। আর তুই কি না বন্ধু হতে হাত বাড়িয়ে দিলি? আজব। অরিত্রাণ অফিসে এসেছে। অনেকগুলো কাজ জমে আছে, সেগুলো শেষ করছে। রিমন রুমে ঢুকেই কথাটা বলে উঠে। অরিত্রাণ তাকাচ্ছে না। নিচের দিকে তাকিয়ে বলল, এত হাইপার হওয়ার মতো কিছু হয়েছে কি? আমি কি একবারও বলেছি তোকে ওর সাথে প্রেম করতে চাই? তাহলে প্রপোজ কেন করব? মানে কি? ওকে তুই ভালোবাসি সেটা এখনো বুঝতে পারলি না? হায় আল্লাহ, কি করলে বুঝবি তুই? অরিত্রাণ চোখে মুখে বিরক্তি নিয়ে বলল, ভালোবাসলেই যে ঘটা করে প্রপোজাল দিতে হবে এটা কোথাও লেখা নেই। যাকে ভালোবাসি তাকে বুঝাতে পারলেই হবে। দুনিয়া কাঁপিয়ে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না। আমি এই কয়েকদিনে যা বুঝলাম তা হচ্ছে, ভালোবাসা সহজ না রিমন। আর তাছাড়া তুই আমার উপর গোয়েন্দাগিরি করছিস। হুয়াই? রিমন থমথমে হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, আরে ওটাকে গোয়েন্দাগিরি বলে না, ওটাকে বলে মানে নজর রাখা। তুই তো ডেঞ্জারাস মানুষ। পরে দেখা যাবে তোরে রিফিউজি করার অভিযোগে মেয়েটাকে খুন করে দিবি। আমি বেশিক্ষণ ছিলাম না, সরি পর্যন্ত ছিলাম। বিশ্বাস কর। অরিত্রাণ একটা ফাইল সামনে ছুড়ে দিয়ে বলল, বিশ্বাস আর তোকে? ও মাই গড, ইম্পসিবল। ম্যানেজারকে বল এটা ঠিক করে নিয়ে আসতে। রিমন তিক্ত বিরক্ত হয়ে ডাকল, গার্ডস, গার্ডস। দুজন গার্ডস এগিয়ে এসে সামনে দাঁড়াল। রিমন ফাইল তাদের হাতে তুলে দিয়ে বলল, এটা ম্যানেজারের কাছে নিয়ে যাও। গার্ডস বেরিয়ে যেতেই রিমন অরিত্রাণের দিকে চোখ রাখল। অরিত্রাণ কাচের দেয়াল ধরে দাঁড়িয়ে ব্যস্ত শহর দেখছে। গাড়ি, ধোয়া, জ্যাম, মানুষ, ইত্যাদি ইত্যাদি। রিমন পিঠে হাত রেখে বলল, সত্যি বলছি এবার শুধু সরি পর্যন্ত ছিলাম। অরিত্রাণ হাসল। আগের মতো তাকিয়ে বলল, ওর সামনে দাঁড়ালেই কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হয়। হৃৎপিণ্ড তুমুল হারে শব্দ করে। মনে হয় বেরিয়ে আসবে। মাঝে মাঝে হার্টবিট মিস করে ফেলি। আজ যেটা সবচাইতে বেশি হয়েছে সেটা হচ্ছে ভয়। রিমন ভিমরি খেয়ে বলল, ভয়? ভয়। যদি মুখের সামনে বলে দেয় আমি আপনাকে না, অরূপকে ভালোবাসি, আমি এই কথাটা নিতে পারতাম না। তখনই কিছু একটা করে বসতাম। তাই বলতে সাহস পেলাম না। কি সব আজে বাজে বকে চলে এলাম। হার্টবিট এত দ্রুত চলছিল যে আমার মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আমি মারা যাব। রিমন।
অরিত্রাণ কাত হয়ে পিছনে তাকিয়েই অবাক। রিমন তার চেয়ারে চিত হয়ে হাত পা মেলে পড়ে আছে। অরিত্রাণ চোখ বুজে দীর্ঘশ্বাস নিয়ে টেবিলের গ্লাস ভর্তি পানি রিমনের মুখে ছুঁড়ে মারল। রিমন লাফিয়ে উঠল। অরিত্রাণ বিরক্তি নিয়ে বলল, সেন্সলেস হওয়ার মানে কি রিমন? এখানে কি তোর সাথে মজা করছি আমি? রিমন চেয়ার ঘুরিয়ে বলল, আমি জ্ঞান হারাব, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ, তুইও না দোস্ত। অরিত্রাণ ক্ষিপ্ত চোখে তাকিয়ে বলল, সেটা রিমন। রিমন উঠে দাঁড়িয়ে পানি ঝাড়তে ঝাড়তে বলল, তুই আর ভয়? ভাইরে ভাই, প্রেমে পড়ে মাথাটাও গেল নাকি? ভুলে গেলি তুই অরিত্রাণ খান, মাশহুর বিজনেসম্যান অরিত্রাণ খান তুই। এটা তো মনে হচ্ছে এখন আমি নিজেও ভুলতে বসেছি। রিমন অরিত্রাণের হাতের বাহুতে একটা চিমটি কাটে। অরিত্রাণ শব্দ করে আহ বলে হাত ঘষতে শুরু করে। চেঁচিয়ে বলে, আর ইউ লস্ট ইট? রিমন দ্রুত বলে, সরি সরি দোস্ত, আমি মনে করেছি স্বপ্ন হবে। রিমন, তোর ফালতু বকা একপাশে রেখে কাজে মন দে। তা না হলে আমি তোকে জব ছাড়া করতেও ভাবব না। রিমন মুখ বাঁকিয়ে বলল, যাচ্ছি যাচ্ছি, মিটিং আছে একটু পরে। সব ঠিক কর, আজ প্রেজেন্টেশন আছে তোর। গট ইট ইডিয়েট। ইয়েস ইয়েস। রিমন যেতে যেতে আবার পিছনে তাকিয়ে বলে, প্রেমে তুই উন্মাদ হচ্ছিস দিন দিন। তুই ভয়ঙ্কর প্রেমিক হবি বস, একদম ভয়ঙ্কর বিজনেস টাইকুনের মতো। অরিত্রাণ ঠোঁট কামড়ে হাসে। খুব সকালেই আজ রোদ এসে ঢুকেছে ওয়াসেনাতের রুমে। রোদের প্রথম ঝাপটায় ঘুম ভেঙে গেল ওয়াসেনাতের। বেশ কিছু সময় বালিশটা মুখে চেপে শুয়ে থাকে ওয়াসেনাত। আজ ঘুমটা দারুণ হয়েছে, একদম মনের মতো। গত 3 দিনের ঘুম একসাথে এসেছে রাতে, কিন্তু মাথাটা ঝিমঝিম করছে খুব। অনেক ভালো ঘুম হলেও ঝিমঝিম করে মাথা। ওয়াসেনাত উঠল না। বালিশ মুখে গুজে চেঁচিয়ে ডাকল, রূপালী আপু। ও আপু। রূপালী মগ ভর্তি কফি নিয়ে টেবিলে রাখল। তারপর ওয়াসেনাতের রুমের পর্দাগুলো ঠেলে দিল। সাদা পর্দা ঠেলে দিতেই রোদ যেন আরও আনন্দ পেল। তারা হুড়হুড় করে ঢুকে পড়ে রুমে। রুম জুড়ে আলোর ছড়াছড়ি। ওয়াসেনাত বালিশ থেকে মুখ তুলে রূপালীর দিকে তাকিয়ে হাসে। রূপালীও হাসে। বিনাবাক্যে ওয়াসেনাত উঠে ফ্রেশ হয়ে কফির মগে চুমুক দিয়ে বলে, বাহ, দারুণ। রূপালী হাসে আর বিছানা ঝাড়ে। ওয়াসেনাত বারান্দা থেকে ঘুরে এসে বলে, বাবা কই গো? উনার রুমের বারান্দায় বসে বসে খবরের কাগজ পড়ে। ওহ আচ্ছা, আমি তাহলে যাই। ওয়াসেনাত পা টিপে বাবার বারান্দায় ঢুকে পড়ে। তৌফিক চমসা গুটিয়ে নিয়ে বলল, লুকিয়ে আসার মানে কি? ওয়াসেনাত হেসে বলল, নাথিং বাবা। শুভ সকাল। তৌফিক চায়ের কাপ মুখ থেকে সরিয়ে বলে, তোমার সকল সকাল শুভ হোক। ওয়াসেনাত চেয়ার টেনে বসতে বসতে বলল, তাহলে তো রাতগুলো অশুভ হয়ে যাবে বাবা। তৌফিক হাসল, বলল, আল্লাহ আমার মেয়ের দুনিয়াটাই শুভ করুক। এবার ঠিক আছে, সাথে বাবারটাও। তৌফিক মেয়ের কথায় হেসে উঠে, মুখে বলে, তোমার চুলগুলো খুব অগোছালো হয়ে আছে। রূপালী চিরুনি নিয়ে আয়। তৌফিক ওয়াসেনাতের চুলে চিরুনি করে। ওয়াসেনাত ফ্লোরে বসে আছে। এত বড় চুলের কেউ কুলকিনারা পায় না, কিন্তু বাবা ঠিকই পায় কিভাবে তা ওয়াসেনাত বুঝে না। তিনি খুব সুন্দর করে চুলগুলো দুপাশে ভাঁজ করে।
একপাশ করে আছড়ে দেয়। ওয়াসেনাতের চুল ঠিক করতে সবসময় একজনের সাহায্য লাগে। বাড়িতে রূপালী আর হলে রিমি। তবুও অবস্থা খারাপ হয়। ওয়াসেনাতের এই চুল তার মা বাবা দুজনেরই খুব প্রিয়। কখনো কাটতেই দেয় না। এত লম্বা চুল ওয়াসেনাতের। ছেড়ে হাঁটা অসম্ভব। গুটিয়ে রাখলে খোপাটা অনেক বড় হয়। এতে তার ভারী কষ্টও হয়। তবুও ক্লান্তি নেই। বাতাসে ভেসে টেবিলের উপরে থাকা কিছু ছবি ওয়াসেনাতের চুলে এসে লাগে। ওয়াসেনাত হাত দিয়ে ছবিগুলো গুটিয়ে নেয়। উপরে তুলে রাখতে যাবে তখনই ছবিগুলোতে চোখ আটকে গেল তার। ভয়ঙ্কর রক্তাক্ত ছবিগুলোর দৃশ্য। প্রথম ছবিটা দেখেই ওয়াসেনাত ঘাবড়ে যায়। কাটা মাথা, কাটা হাত, পাটাও আলাদা করা। ভয়ে আতঙ্কে চুপসে গেছে সে। কাটা মাথাটা দেখেই কেঁপে উঠে সে। এই ছেলেকে সে চিনে। কিছুদিন আগেই নুহাসের সাথে চায়ের দোকানে চা খাওয়ার সময় যে ছেলেটা তার হাত চেপে ধরেছে এ তো সেই। ওয়াসেনাত মনোযোগ দিয়ে ছবি একটার পর একটা দেখে। সবগুলো ছেলেই সেদিনে। সেদিনেই। চিনতে অসুবিধা হচ্ছে না তার। ভয়ঙ্করভাবে কেটে মেরেছে এদের। দেখেই কলিজা কাঁপে। অদ্ভুতভাবে এদের মুখটা অক্ষত রেখেছে, যাতে চিনা যায়। ওয়াসেনাত উত্তেজিত গলায় বলল, বাবা এদের এমন হলো কিভাবে? মানে কে করল? তৌফিক মাথা উঁচিয়ে দেখেনেও একবার। তারপর বলে, এদের ইনভেস্টিগেশনের দায়িত্বে আমাকে ঢাকায় পাঠানো হয়েছে। কিভাবে মারা গেল বাবা? কেউ এভাবে কেটে ফেলে রেখেছিল পুলিশ স্টেশনে কিছুদিন আগে। এদের চ্যাপ্টার ক্লোজ করা হয়েছে কাল। খুনিকে পাওয়া গেছে? তৌফিক হাসল। ওয়াসেনাত থ হয়ে বসে আছে। হাসল কেন? মনে হচ্ছে এটা অনেক বড় কৌতুক। ওয়াসেনাত ক্ষিপ্ত সুরে বলল, হাসছ কেন বাবা? খুনিকে খুঁজে পেয়েছ? তৌফিক ছবিগুলো নিয়ে বলল, এটা সবাই জানে। শুধু প্রথমে একটু কনফিউজড হয়ে পড়েছিল, তাই এটা নিয়ে রিপোর্ট তৈরি করতে বলেছে আমাকে। কিন্তু যে করেছে জানার পরে সব বন্ধ। তবে এদের মৃত্যুতে আমার ভালোই লাগছে। রেপিস্ট এরা। 1 মাস আগে 3টা মেয়ের রেপ করেছে। আরও অনেক কাহিনী আছে। তাদের আবার খুনও করেছে। তবে এদের যে মেরেছে সে আমাকে খুব অবাক করেছে। ওয়াসেনাত উৎসুক হয়ে বলল, আগে বলো কে মেরেছে? খুনি কে? তৌফিক একটু অবাক হয়ে বলল, তোমার এত উত্তেজিত হওয়ার কারণ কি? ওয়াসেনাত চুপসে গেল। বাবাকে বলা যাবে না এদের সাথে দেখা হয়েছে। ওয়াসেনাত ঢোক গিলে বলল, তেমন কিছু না বাবা। কত জঘন্যভাবে টুকরো টুকরো করেছে তাই জিজ্ঞাস করলাম। কে করেছে বাবা? তৌফিক দীর্ঘশ্বাস নিয়ে বলল, অরিত্রান খান। তবে ওর এই ব্যাপারটা পছন্দ হয়েছে আমার। ও একটু তারা মনে হয়। ওর এই তেরামো আমার ভালো লাগে। দারুণ পার্সোনালিটি। অন্যায়কারী চোখে পড়লেই ডিটেক্ট খুন। তবে এদের উপরে একটু বেশিই তেজ উড়িয়েছে মনে হয়। পাঙ্গা নিয়েছে হয়তো। ধর্ষকদের প্রকাশ্যে এভাবেই টুকরো টুকরো করা উচিত। আই লাইক ইট। ব্রেভ বয়। তৌফিক হাসলেন। ওয়াসেনাত ছাড়া লম্বা চুলগুলো নিয়েই উঠে দাঁড়াল। কি মারাত্মক ভয়ঙ্কর লোক। এটাই ভাবছে সে। নুহাস আর অরিত্রানের পার্সোনালিটির কোথাও যেন মিল আছে। এই যেমন রহস্য। নুহাসের মাঝেও অনেক রহস্য আছে। আর এই অরিত্রানের কচু গাছের মতো মানুষ কাটার পিছনেও আছে হয়তো অন্য রহস্যময়ী গল্প। সকাল 9টা বাজে। ভার্সিটির উদ্দেশ্যে রাস্তায় দাঁড়িয়ে আছে ওয়াসেনাত। মাথায় সূর্য প্রকট হয়ে উঠছে।
এভাবে দাঁড়িয়ে থাকার কারণ একটাই, রিকশা। কিন্তু এই রিকশা খুব একটা পাওয়া যায় না এদিকে। অনেক খুঁজে, দাঁড়িয়ে, অপেক্ষা করে, তবেই ভাগ্য সহায় হলে পাওয়া গেলেও যেতে পারে। ভার্সিটি এখান থেকে 40 মিনিটের রাস্তা। রাস্তার মোড়ে দাঁড়িয়ে ওয়াসেনাত। চোখে মুখে বিরক্তি। রিকশার জন্য অপেক্ষা করা একদম পছন্দ না তার। তবুও করতে হয়। অন্যদিকে এই রিকশা তার খুবই প্রিয়। এটা ছাড়া চলাফেরা তার ভালো লাগে না, একদম না। চার দেয়ালের মতো গাড়িতে দমবন্ধ হয়ে আসে তার। তাই তো নিজের বাবাকেও গাড়ি কিনতে দেয় না সে। গাড়ি হলেই বাবা তাকে গাড়ি ছাড়া কোথাও যেতে দিবে না। আর এটা সে চায় না, একদম কিছুতেই না। খোলামেলা হলেই ভালো লাগে। তাহলে আর নিয়েকে বন্ধনী বন্ধনী মনে হয় না। ওয়াসেনাত ব্যাগটা আর একটু তুলে নেয়। মাথার কাছে আড়াআড়িভাবে বাম হাত রাখে। সূর্যের হঠাৎ তাকে পছন্দ হয়েছে, তাই একদম চোখের সামনে এসে পড়ছে। হঠাৎ কেউ দৌড়ে এসে জাপটে নিয়েছে তাকে। বিস্মিত হয়ে ওয়াসেনাত চোখ বড় বড় করে। প্রথমে চিনতে অনেক কষ্ট হলেও পরে বুঝতে পেরেছে জড়িয়ে নেওয়া ব্যক্তিটিকে। ওয়াসেনাত ভারী অবাক গলায় বলল, নোরা তুই? নোরা ওয়াসেনাতকে ছেড়ে সামনাসামনি দাঁড়িয়ে বলল, না, নোরার ভূত। দুজনেই হেসে দেয়। নোরা ওয়াসেনাতের স্কুল কলেজ লাইফের বান্ধবী। ভার্সিটিতে নোরা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। আর তার বাবা মাও সেখানে থাকে, তাই সে চট্টগ্রামে ছিল এতদিন। ওয়াসেনাত ভ্রু নাচিয়ে বলল, তা কি মনে করে ঢাকায় আসা? নোরা অভিমানের সুর তুলে বলল, কেমন আছি প্রশ্ন না করেই কেন এলাম প্রশ্ন করার মানে কি ওয়াসু? তুই কি তোর ঢাকা থেকে তাড়িয়ে দিতে চাস আমাকে? ওয়াসেনাত একগাল হেসে বলল, আমার ঢাকা মনে কি? ঢাকা কি আমার বাপের? তোর কথা শুনে তো এটাই মনে হচ্ছে। আরে বাপ প্রশ্ন করেছি কারণ আছে তো। এতদিনে একবারও আসলি না, যেই অরূপ ভাইয়া কামিং সাথে তুইও ফ্রি। ওয়াসেনাত হাসল। নোরাও লজ্জিত ভঙ্গিতে হেসে উঠে। কিন্তু তাদের অগোচরে দাঁড়িয়ে থাকা রিমির এটা মোটেও পছন্দ হচ্ছে না। সে নাকমুখ ফুলিয়ে এগিয়ে এসে বলল, এত হাসার কি আছে? আজ ভার্সিটিতে গুরুত্বপূর্ণ ক্লাস আছে, তাই আমাদের যেতে হবে। নোরা, তুই বরং আমাদের বাসায় চলে যা। ড্রাইভার আঙ্কেল দিয়ে আসবে তোকে। ওয়াসেনাত থেমে থেমে বলে, রিমি তুইও এখানে? কখন এলি? রিমি গোমরা মুখে বলে, একসাথেই এসেছি। কিন্তু তুই নোরাতে ব্যস্ত, আমার দিকে নজর দেওয়ার মতো সময় কই? ওয়াসেনাত আবার হাসে, বলে, ফালতু কথা রাখো। তোর দিকে বেশি নজর দিলে নজর লেগে যাবে। এখন চল। আর নোরা তুই যা, তোর সাথে পরে কথা হবে। ওয়াসেনাত নোরার আরও কাছ ঘেঁষে কানে কানে বলল, অরূপ ভাইয়া বাসায় আছে। উনি এখনো অফিসের জয়নিং লেটার পায়নি। মানে আঙ্কেল এখনো দেয়নি। কিছুদিন পরে যাবে শুনেছি। সে হিসেবে আজ বাসায় তিনি। নোরা লাজুক হাসে। রিমি ওয়াসেনাতের হাত টেনে বলল, চল তো। নোরা বাই। আর হে ভাইয়ার কাছে বেশি ঘেঁষাঘেঁষি করিস না, রেগে যাবে। একটা রিকশা এগিয়ে আসতেই ওয়াসেনাত রিমিকে টেনে রিকশায় বসতে বসতে বলল, এভাবে বলার মানে কি রিমি? ওর খারাপ লাগতে পারে। দেখো বেশি ঘেঁষাঘেঁষি করে, যেটা আমার ভাইয়ার খারাপ লাগে। এত দিন পরে ভাইয়া এসেছে। আমি চাই না এসবের কারণে ওর মন খারাপ হোক। ওয়াসেনাত চুপ করে যায়। রিমি তার ভাইকে খুব ভালোবাসে, এটা সে জানে। নোরাকে একদম অপছন্দের তালিকায় ফেলে রেখেছে অরূপ।
শুধু নোরা কেন সব মেয়েকেই অরূপ অপছন্দের তালিকায় রাখে এটা ওয়াসেনাত জানে, বিশেষ করে ঘেঁষাঘেঁষি টাইপের মেয়েদের। নোরা কিন্তু সত্যি খুব ভালোবাসে অরূপকে, এটাও ওয়াসেনাত জানে। তাই তার নোরার জন্য খারাপ লাগছে। আজকের মতো সব ক্লাস শেষ করে ওয়াসেনাত খুব টায়ার্ড। আজ তাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু এত টায়ার্ড যে ওয়াসেনাত যাবে না বলে দেয়। ওয়াসেনাতের হাতের প্লাস্টার খোলা হবে কাল, তাই কালই যাবে। ওয়াসেনাত রিমিকে নিয়ে ওয়াশরুমে যায়। চুলটা খুলে যাচ্ছে মনে হচ্ছে, তাই দ্রুত ওয়াশরুমে চলে যায় ওয়াসেনাত আর রিমি। রিমি চুলগুলো ভালো করে ক্লিপের সাথে আটকে দিয়ে চোখে মুখে পানি দেয়। ওয়াসেনাতের গায়ে ইচ্ছে করে পানি মারে। ওয়াসেনাতের আজ আর প্রতিক্রিয়া হচ্ছে না। অন্যদিন হলে ঠিক রেগে যেত। ওয়াশরুমে মেয়েদের দল আছে কিছু। মেয়েদের আবার ওয়াশরুমটা ভালোই লাগে। তার মূল কারণ আয়না। আয়না দেখা এদের জাতিগত অভ্যাস। কারণে অকারণে ওয়াশরুমে এসে আয়নার সামনে রং ঢং করা, ঘোরাঘুরি করা এদের দৈনিক রুটিন বাঁধা কাজ। ওয়াসেনাত বেশ বিরক্ত এসবে। ওয়াশরুমে প্রয়োজন ছাড়া আসাও তার পছন্দ না। সেও এক হাতে চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে আসবে এমন সময় একটা গুসুরপুসুর শব্দ কানে এলো। খুবই অদ্ভুত কিছু আলাপ চলছে। মাদৌলি নামের একজন সিনিয়র আপু আছে ভার্সিটিতে। মেয়েটা বেশি স্মার্ট। ছেলেরা উঠতে বসতে ক্রাশ খায়। সেও তাল মিলিয়ে প্রেম করে। একদম বাজে টাইপের মেয়ে মনে হয় ওয়াসেনাতের। এখন যে অদ্ভুত গুসুরপুসুর হচ্ছে সেটা তার নতুন বয়ফ্রেন্ড নিয়ে। ওয়াসেনাত না চাইতেও একটু কান খাড়া করে। রিমি তো মনোযোগী শ্রোতার মতো শুনছে। মেয়েরা চুপ হয়ে গেছে। হয়তো কথা শেষ। রিমি আগ্রহ প্রকাশ করে বলল, মাদৌলি আপুর নতুন বয়ফ্রেন্ড কে গো? দুজন মেয়ে দাঁড়িয়ে এসব বলছিল। তারা কিছুটা পাশ ঘেঁষে ফিসফিস করে রিমিকে বলতে শুরু করল, সে এক ভয়ঙ্কর ব্যাপার বুঝলা। নতুন দুইটা ছেলে আছে না, একদম ভিন্ন। রিমি বলল, কোনো নতুন? আরে চুপচাপ থাকে সব সময়, কারো সাথে কথা বলে না। ওরা, তাদের মধ্যে লম্বা চৌড়া বলিষ্ঠ দেহের যে ছেলেটা আছে না, শ্যামলা হলে কি হবে, বডিসটি মাশাল্লাহ, দেখতেও দারুণ। কারো সাথেই কথা বলে না, চুপচাপ থাকে। তার সাথে আমাদের ক্লাসমেট মাদৌলির চক্কর চলে বুঝলা। রিমি কৌতূহলী হয়ে বলল, কিভাবে বুঝলেন? এটা বুঝা কি কঠিন কিছু? আর মাদৌলি যা সুন্দর ছেলেরা এমনই মোড়ে। কিন্তু এই ছেলের সাথে রিলেশনশিপে যাওয়ার মতো মেয়ে তো ওরে মনে হয় না। তবুও চলে, এবং গভীরভাবে। ওয়াসেনাত চমকে তাকাল। পিছন থেকে সামনে তাকিয়ে বলল, এক্সকিউজ মি আপু, আপনি সিউর? সিউর হওয়ার চান্স তোমাকেও দি। ওই যে ওয়াশরুমে আসার সময় একটা বন্ধ রুম আছে না, সেখানেই আছে মনে হয় এখনো। রোমান্টিক সিন ফ্রিতে দেখতে পাবে। একদম ফ্রি বিনোদন। আমি মাত্র আসার সময় দেখেছি। কথার মাঝে দ্বিতীয় মেয়েটা কেঁদে কেঁদে চোখ মুছে বলল, না, এ হতে পারে না, বিশ্বাস করি না। ও এমন না দোস্ত। ওই মাদৌলি মেয়েটাই চিপকু টাইপের, একদম ছেলেদের সাথে লেগে থাকে। জামা কাপড় ও তওবা তওবা স্টাইলের পরে। এমন মেয়ে দেখলে সবাই একটু ভরকে যা। তবে ও এমন না। আমার ক্রাশ আইকন ও। আমার জান। ওয়াসেনাত বিস্মিত হয়ে চোখ বড় বড় করে।
মেয়েটা ভ্যা ভ্যা করে কাঁদছে। একে দেখে ওয়াসেনাতের সত্যি খুবই কষ্ট লাগছে। নিজের চিন্তা ভয় ধুকপুকানি সবেই মেয়েকে ঘিরে শুরু হয়েছে। ওয়াসেনাথ মৃদু কণ্ঠে বলল, কে সে? মানে ছেলেটা কে? মেয়েটা কান্না জড়িত গলায় বলল, আমার নুহাস বাবু। রিমি হেসে বলল, বাবু হবে না, মাদলির বাচ্চার বাপ হবে আপনার নুহাস। মেয়েটা রাগে কটমট করে তাকায়। ওয়াসেনাথ রিমির হাত টেনে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রিমি কিছুই বুঝতে পারছে না। ওয়াসেনাথ উত্তেজিত ভঙ্গিতে পাশের রুমগুলোর দরজা ঠাস ঠাস করে খুলে দেখছে। কই, কেউ তো নেই। ওয়াসেনাথের যেন জান ফিরে এলো। দীর্ঘশ্বাস নিল সে। সামনের একটা রুম থেকে নিজের শার্টের হাতা ঠিক করতে করতে এগিয়ে আসছে অরিত্রাণ। চোখে মুখে রাগ আর রাগ। রাগে লাল হয়ে আছে চোখজোড়া। ভয়ঙ্কর ভেজে নাকটা ফুলছে, যেন সব ভেঙে গুড়িয়ে দিবে। সামনে তাকিয়ে হাঁটছে না সে, নিচের দিকে তাকিয়ে পথ চলছে। ওয়াসেনাথ কিছু সময় তাকিয়ে থাকে, তারপর সামনে হাঁটা দেয়। কই থেকে মাদলি দৌড়ে এসে অরিত্রাণের উপর ঝাঁপিয়ে পড়ে, দুহাতে জড়িয়ে ধরে, হাউমাউ করে কান্না শুরু করে। আকস্মিক ধাক্কায় অরিত্রাণ পড়ে যেত একটুর জন্য। নিজেকে সামলে পাশের দেয়ালে হাত ঠেকায় সে। ওয়াসেনাথ, রিমি বিস্ময় কিংকর্তব্যবিমূঢ় হয়ে হাঁ করে তাকিয়ে আছে। রিমি চারদিকে একবার চোখ বুলিয়ে নেয়। না, এদিকে কেউ নেই। ওয়াসেনাথ হা হয়ে তাকিয়ে আছে। রিমি তো বিস্ময় কাটিয়ে উঠতেই পারছে না। একদম খোল্লাম খোলাই প্রেম। বাপ করে, কিন্তু কান্দে কা? রিমি ওয়াসেনাতে দিকে না তাকিয়ে ফিসফিস করে বলে, বাপরে বাপ, কি যুগ আসছে দোস্ত, এরা তো ভার্সিটিরে প্রেমময় করে তুলতাছে। তবে এত কান্দে কা? ওয়াসেনাথ চুপ করে তাকিয়ে আছে, কিছু বলছে না। রিমি আবার বলল, তয় দোস্ত, এই নুহাসরে দেখলে মনে হয় না এতটা প্রেমিক বান্দা সে। কোথাও যেন কিছু মিসিং মিসিং মনে হচ্ছে, সাথে রহস্য রহস্য গন্ধ। তবে আমি শুনেছি এমন চুপচাপ গম্ভীর মানুষ প্রেমিক হিসেবে মারাত্মক হয়। ওয়াসেনাথ তিক্ত মেজাজে বলল, চুপ করবি রিমি, আর চল। কারো পার্সোনাল মুহূর্ত দেখা উচিত না। যা ভাগ, এমন ফ্রিতে বিনোদন মিস করা যায় বুঝি? তুই যা, দরকার হলে আমি যামু না। ওয়াসেনাথের চোখ জলজল করছে। রিমি কথা থামিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। ওয়াসেনাথ রিমির হাত টেনে পিছনে ঘুরে হাঁটা শুরু করে। ওয়াসেনাথের বুক পুড়ছে, হচ্ছে অসহনীয় যন্ত্রণা। মনে হচ্ছে বুকের বাঁ পাশটায় আগুন লেগেছে। ধাউ ধাউ করছে সে আগুনের উত্তাপে। কলিজা পুড়ছে। ওয়াসেনাথ দ্রুত হাঁটছে। রিমি অবাক, মহা অবাকতায় সে চুপ করে আছে। ওয়াসেনাথ মোটেও দুর্বল চিত্তের মেয়ে না। তবুও হঠাৎ করেই জ্বালা করছে বুক। প্রথম প্রেম তার, প্রথম আবেগে সে আটকা পড়েছে। এটাই তো প্রথম ভালোবাসা ছিল। 18 বছরের জীবনে প্রথম সে মন থেকে কারো প্রতি দুর্বলা অনুভব করেছে। কিন্তু আজ বড্ড খারাপ লাগছে তার। খারাপ লাগায় দুনিয়াটা এলোমেলো লাগছে তার। তিক্ত, বিরক্ত, যন্ত্রণাদায়ক মনে হচ্ছে সব। ওয়াসেনাথ হাঁটতে হাঁটতে হোঁচট খায়। রিমনের গায়ের সাথে বাড়ি খেয়েছে।
রিমন কিছু বলতে যাবে তার আগেই ওয়াসেনাথ তাকে পাশ কাটিয়ে হাঁটছে। রিমন থমকে দাঁড়িয়ে ডাকল, রিমি। রিমি পছনে ফিরে একবার তাকিয়ে বলল, পরে কথা বলবো মাহির মশায়, এখন আসি। রিমন বিস্ময়ে কিছু সময় তাকিয়ে সামনে হাঁটা দেয়। রিমি ওয়াসেনাথের হাত টেনে ধরে, প্রশ্ন করে, কি হয়েছে ওয়াসু? ওয়াসেনাথ জবাব দেয় না, চোখ ঝাপসা হয়ে আসে তার, ঠোঁটজোড়া কাঁপছে। রিমি তার এত বছরের বন্ধুত্বপূর্ণ সময়ে এই প্রথম ওয়াসেনাথকে এভাবে দেখছে। এতটা নিষ্প্রাণ আগে কখনো দেখেনি সে। ওয়াসেনাথ কান্না আটকে বলল, আমার ভালো লাগছে না রিমি, চল বাসায় যাই। পাশে বিশাল গাছ। রিমি ওয়াসেনাথের হাত টেনে সেখানে বসিয়ে দেয়। ব্যাগ থেকে পানির বোতল নিয়ে ওয়াসেনাথের দিকে এগিয়ে দেয়। ওয়াসেনাথের দৃষ্টি স্থির। মনে হচ্ছে সব থমকে গেছে। অরিত্রাণের মেজাজ তুঙ্গে আছে। শুধু তুঙ্গে বললে ভুল হবে, মহা তুঙ্গে আছে। রাগে তার শরীরের রগ টকবগ টকবগ করছে। রক্ত লাফাচ্ছে। বার কয়েক ঝাঁকিয়ে মাদৌলিকে নিজের থেকে ছাড়িয়ে নিয়েছে সে। তবুও বেহায়ার মতো মেয়েটা লাফিয়ে গায়ে এসে পড়ছে। অরিত্রাণের এই মুহূর্তে খুন করে হাত রাঙাতে ইচ্ছে করছে, কিন্তু কিছু করতে পারছে না। চেঁচিয়ে সবাইকে বলে দিবে সে অরিত্রাণ খান নুহাস নয়। ব্যাপারটায় একটা হাঙ্গামা হবে এখন। সাংবাদিক, মিডিয়া বিশ্রী কাণ্ড হবে। অরিত্রাণ চেয়েও ছুড়ে দিতে পারছে না মাদৌলিকে। কেমন মেজাজ দেখাবে বুঝতেই পারছে না। রিমন এই দৃশ্য দেখে উল্টা পথে হাঁটতে যাবে। অরিত্রাণ চেঁচিয়ে ডাকল, রিমন এদিকে আয়। রিমন এগিয়ে এসে দাঁড়ায়। নাক মুখ ছিটকে তাকিয়ে আছে সে। অরিত্রাণ মেয়েটাকে এভাবে জড়িয়ে কেন আছে? ছি ছি। অরিত্রাণের শার্ট ভিজিয়ে কাঁদছে মাদৌলি। রাগে শরীর ঘিনঘিন করছে অরিত্রাণের। অরিত্রাণ ঝিটকে সরিয়ে দিতে চাইলেই মাদৌলি আরো শক্ত করে ধরছে তাকে। অরিত্রাণ এবার নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে না পেরে ছিটিয়ে টেনে হেঁচড়ে সরিয়ে দেয়। থমথমে গম্ভীর গলায় বলে, মিস মাদৌলি, আপনার সাহস কিন্তু বড্ড বেশি। আপনি কি জানেন না আমি কে? অরিত্রাণ আপনাকে মারতেও দুবার ভাবে না। খুন করে দিব। জাস্ট মার্ডার। রিমন হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মাদৌলি কান্নাজড়িত কণ্ঠে থেমে থেমে বলল, অরিত্রাণ, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। এতটা ভালো আমি কাউকে বাসতে পারিনি, বিশ্বাস করো। অরিত্রাণের চোখ লাল হয়ে আসে। ঝাঝালো গলায় বলে, আবার তুমি? মাদৌলি ঢোক গিলে। কান্নায় মুখের মেকআপ ঘষে পড়ছে। আবার বিলাপ দিয়ে কেঁদে উঠে সে। রিমন আগাগোড়া কিছুই বুঝতে পারছে না। মাদৌলি কাঁদতে কাঁদতে আবার বলে, আই লাভ ইউ অরিত্রাণ। রিমন কথাটা শুনে বিড়বিড় করে ভেঙ্গায়। ব্যঙ্গ করে বলে, আই লাভ ইউ অরিত্রাণ। শালি, তোর এই লাভ ইউ অরিত্রাণের স্পেশাল রুমে নিয়েই চুকিয়ে দিতে ইচ্ছে করছে। অরিত্রাণের মেজাজ তিত হয়ে এসেছে। কিছুক্ষণ আগের কথা মনে করে সে আরও বিরক্ত। মাদৌলি অনেক খোঁজ নিয়ে অরিত্রাণের বা নুহাসের খবর জোগাড় করতে পারল না। অরিত্রাণের চোখে সমস্যা হচ্ছে সকাল থেকে। ভার্সিটিতে আসার কারণ ওয়াসেনাথ। আজ ওয়াসেনাথ ভার্সিটিতে এসেছে, সে খবর পেয়েছে, তাই এখানে আসা। তা না হলে ভার্সিটির কাজ শেষ। অরিত্রাণ বন্ধ রুমে লঞ্চ খুলে চোখে ওষুধ লাগাচ্ছিল।
মাদৌলি হুট করেই ভিতরে চলে আসে আর অরিত্রাণকে ভালোভাবে দেখে চিনতে পেরে যায়। তার কারণ সে ওই দিন সরাসরি দেখেছে অরিত্রাণকে। অরিত্রাণ শান্তভাবে ব্যাপারটা শেষ করতে চেয়েছিল, কিন্তু মাদৌলি ভালোবাসার পাঠ নিয়ে বসেছে। ইনিয়ে বিনিয়ে শুধু তার এক কথা। অরিত্রাণকে তখন জড়িয়ে ধরতে চেয়েছে, তাই সে হাত বাঁকিয়ে দেওয়ালের সাথে চেপে ধরেছে। খোলা দরজার সামনে এসে এই দৃশ্য ওই দুই মেয়ে দেখে ফেলেছে। ব্যাস, চোখের দেখা সত্য মনে করেই তারা বকবক করছে। অরিত্রাণ একবার ছুঁড়ে দিয়েছে মাদৌলিকে। হাত ছিঁড়ে গেছে তার। মেয়েটার চামড়া মোটা। তা না হলে এখনো অরিত্রাণের পিছনে ঘুরে তাকে বিরক্ত করত না। অরিত্রাণ তারায় ছিল। ওয়াসেনাতের ক্লাস প্রায় শেষ মনে হয়। সে দেখা করতে চায়, তাই বেরিয়ে পড়েছে। কিন্তু মাদৌলি পিছনে পিছনে ঘুরবে জানা ছিল না। মাদৌলিকে এভাবে রেখেই অরিত্রাণ শার্ট ঠিক করে সামনে এগিয়ে যায়। তার ইচ্ছে করছে শার্টটা খুলে ফেলে দিতে। মাদৌলি হাত টেনে ধরে। রিমন মনে মনে আল্লাহকে ডাকে। আজ অরিত্রাণের মেজাজ ভালো। এখন যদি এই মাদৌলির কর্মকাণ্ডে রেগে যায়, আজ একটা খুন হবেই। অরিত্রাণ নিজেকে শান্ত রাখতে চায়। এভাবে ভার্সিটিতে হুল্লোড় করতে চায় না সে। চোখ বন্ধ করে আবার খুলে মাদৌলির দিকে তাকায় সে। মাদৌলির চোখে পানি, অরিত্রাণের চোখে বিরক্তি, রিমনের চোখে রাগ, এক রাশ রাগ। অরিত্রাণ শান্ত গলায় বলল, কি চাই তোমার? বিরক্ত করছ কেন? অরিত্রাণের মুখে তুমি ডাক শুনে মাদৌলি যেন চাঁদ হাতে পেয়েছে। কান্নায় সে হেসে দেয়। অরিত্রাণ যে প্রচণ্ড রাগলে কাউকেই আপনি তুমি ঠিকভাবে ডাকে না, এটা রিমন বুঝতে পেরেছে। মেয়েটার উপর তার ক্রোধ প্রচণ্ড বেশি। মাদৌলি দ্রুত হাত ছেড়ে চোখ মুছে মুখে হাসির রেখা টেনে বলে, আমি শুধু তোমাকে চাই। আই লাভ ইউ। সেই প্রথম দেখা থেকে তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো, আমি এতটা ভালো কাউকে বাসিনি। তুমি আমার প্রথম ভালোবাসা। তোমার মনে আছে? অরিত্রাণ ধমক দিয়ে বলে। টাকা লাগলে রিমন একে টাকা দিয়ে দে। জাস্ট বিরক্তকর মেয়ে একটা। মাদৌলি দমে গেল না। অনুনয়ের সুরে বলল, লন্ডনে দেখেই তোমার প্রেমে পড়েছি। 3 বছর ধরে ভালোবাসি। প্লিজ জজ একসেপ্ট মি। একবার সুযোগ দিয়েই দেখো, আমি তোমাকে ভালোবাসায় ভরিয়ে রাখব। অরিত্রাণের খুব হাসি পেল। কেন সে জানে না। খানিকটা সময় নিয়ে সে হাসে। মাদৌলি ভরকে যায়। পাগল টাগল হয়ে গেল নাকি? অরিত্রাণ হাসতে হাসতেই বলল, এত ভালোবাসা আমার লাগবে না। অরিত্রাণ খানের প্রয়োজন নেই তোমার মতো মেয়ের ভালোবাসা। সো গেট লস্ট। মাদৌলিকে থেতা টাইপের বেহায়া মেয়ে মনে হচ্ছে রিমনের। কেমন নির্লজ্জ। শুধু আই লাভ ইউ আর ভালোবাসি। মন চাচ্ছে সাইনবোর্ড বানিয়ে গলায় ঝুলিয়ে দিতে। বেয়াদব। মাদৌলি বলল, তোমাকে ছাড়া আমি মরেই যাব। বিশ্বাস করো, আর কিছু চাই না। টাকা কম নেই আমার বাবার। এটা তুমিও জানো। অরিত্রাণ চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। বলে, ওকে, আর কি কি বলার আছে বলো। রিমন একটা চেয়ার নিয়ে আয়। শুনি আর কি কি বলার আছে। অরিত্রাণ নিজের চোখের সামনে চলে আসা সিল্কি চুলগুলো ডান হাতের 2 আঙ্গুল দিয়ে সরিয়ে দিল। মাদৌলি এবার কিছুটা ভীতু হয়ে উঠে। মনে মনে ভাবে এত প্রস্তুতি করে বসবে কথা শুনতে। মেরে দিবে না তো? মাদৌলি আতকে উঠে। অরিত্রাণ রিমনের নিয়ে আসা চেয়ারে পা তুলে বসে। শান্ত তার ভঙ্গি।
খুবই কোমল গলায় বলে, তা শুরু করা যাক। বলো কত প্রেম আর ভালোবাসা আছে, সব ঢেলে বলো। আমি শুনছি। মাদৌলি ঢোক গিলে, ভয় লাগছে খুব। হঠাৎ এত শান্ত হয়ে যাবে সে ভাবেনি। অরিত্রাণ হাঁক লাগিয়ে বলে, রিমন উনাকে একটা চেয়ার এনে দে। দাঁড়িয়ে বলতে হয়তো কষ্ট হচ্ছে। অরিত্রাণ ঠোঁটবাঁকিয়ে হাসে। রিমন তড়িঘড়ি করে একটা চেয়ার নিয়ে আসে পাশের রুম থেকে। অরিত্রাণ বিনয়ী কণ্ঠে বলে, বসুন, দেখি ভালোবাসা বাসি করা যায় কি না। তুমি, আপনি, আপনি, তুমি কথাগুলোতে মাদৌলি গুলিয়ে যাচ্ছে। তার এখন মনে হচ্ছে কিছুক্ষণ আগের লোকটা আর এখনকার লোকটার মাঝে অনেক পার্থক্য রয়েছে। হঠাৎ এত ঠান্ডা কেন? অচেনা অচেনা লাগছে খুব। ভারী অদ্ভুত টাইপের। অরিত্রাণ আবার রিমনকে বলল, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। উনার গলা শুকিয়ে গেছে মনে হয়। রিমন হাসছে। এতক্ষণে প্রকৃত রূপে অরিত্রাণ এসে হাজির হয়েছে। বেশ জমে গেছে এবার। আরও বল ভালোবাসি ভালোবাসি। রিমন খিটমিট করে হেসে উঠে। অরিত্রাণ চোখ ঘুরিয়ে একবার তাকায়। এতেই রিমন দেয় এক দৌড়। ওয়াসেনাত এখনো বসে আছে। হাত দিয়ে খামছে ধরেছে ঘাস। রিমি কোনো কারণ বুঝতে পারছে না। হঠাৎ এমন পরিবর্তনের কারণ কি? রিমি ওয়াসেনাতের বাহু ঝাঁকায়। ওয়াসেনাতের হুঁশ হয়। কষ্ট মুখে স্পষ্ট ফুটে উঠেছে। মনে মনে আওড়ায়, ওই মাদৌলি তাহলে উনার অন্য কিছু। ওয়াসেনাতের বুকটা ভারী হয়ে উঠে। নিঃশ্বাস গলায় আটকে আসে বারবার। পানি মুখে দিতেই গলায় আটকায়। মুহূর্তেই চোখমুখ লাল হয়ে উঠে। শ্বাস বন্ধ হওয়ার উপক্রম। ভালোবাসা কি এতটাই ভয়ঙ্কর? এতে কি এত কষ্ট? ঈশ্বর আগে জানলে কখনো এতে পা দিত না ওয়াসেনাত। কিছুদিন আগেও যদি বুঝতে পারত এর ব্যথা কত তীব্র, তাহলে কখনো সে ভালোবাসা নামক অনুভূতি গায়ে মাখাত না। কিন্তু কি করবে সে? হঠাৎ ঝড়ের মতো এসে তার সব এলোমেলো করে দিয়েছে ভালোবাসা। নুহাসকে তো ওয়াসেনাত নিজের ভালোবাসার রঙে মিশিয়ে নিয়েছে। অনুভূতি দিয়ে তার গম্ভীরতাকে ঢেকে দিয়েছে, যা এখন তাকে খুব পুড়াচ্ছে। নুহাস হয়তো মাদৌলিকে খুব ভালোবাসে। তাই তো এত প্রেমিক হয়ে কথা বলেছিল কাল। ওয়াসেনা তার বেশি ভাবে না। নুহাসের প্রতি হঠাৎ করেই তীব্র ক্ষোভ জাগে। কিন্তু কেন সে জানে না। তাকে তো কখনো সে বলেনি ভালোবাসি। এমনকি কখনো তেমন প্রকাশও করেনি। শুধু শুধু একটু জড়িয়ে নেওয়ায় সে কি সব ভেবে ফেলেছে। জড়িয়ে গেছে ভালোবাসা নামক ভয়ঙ্কর দহন জ্বালায়। ওয়াসেনা তার পারে না নিজের বোকামি মানতে। তার খুব কষ্ট হচ্ছে। মনটা কুকড়ে গেছে তার কষ্টে। ওয়াসেনাত চোখ বুজে। কানে বাজে ওই মেয়েগুলোর কথা। চোখে ভাসে অরিত্রাণের সাথে মাদৌলির জড়িয়ে থাকা দৃশ্য। ওয়াসেনাত এই দৃশ্য একদম সহ্য করতে পারল না। ঠাস করে চোখ খুলে ফেলে। প্রথম ভালোবাসায় সে ব্যর্থ। হ্যাঁ, ব্যর্থ। মানতে চায় না মন, তবুও মানতে হচ্ছে। ওয়াসেনাত আওয়াজ করে ডুকরে কেঁদে উঠে। রিমি চরমভাবে চমকে তাকিয়ে আছে। ওয়াসেনাত রিমির দিকে একবার তাকিয়েই তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। রিমি হাতও বুলাতে ভুলে গেছে। ওয়াসেনাত কেঁদে চলেছে। তার বুকের দহন যন্ত্রণা যেন বেরিয়ে আসছে পানি হয়ে। রিমি বিড়বিড় করা গলায় বলল, ওয়াসু, তুই নুহাস ভাইয়াকে ভালোবাসিস? রিমন কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে। মাদৌলির দিকে এগিয়ে দিয়ে বলল, ম্যাডাম, এটা নিয়ে উদ্ধার করুন।
মাদৌলি একবার রিমনের হাতের দিকে তাকালো আর একবার অরিত্রাণের মুখের দিকে। অরিত্রাণ চোখ নাচিয়ে বলল, আরে নিচ্ছেন না কেন? টেক ইট। এন্ড চিলল। অরিত্রাণ ঘাড় কাত করে রিমনের দিকে তাকিয়ে বলল, তুই দেখ এদিকে কেউ যাতে না আসে। আমি একটু প্রেম আলার করব ম্যাডামের সাথে। রিমন পিছনে মুড়ে দাঁড়িয়ে পড়ে। মুখ কিটমিট করে সে হাসি চেপে রাখছে। ব্যাপারটা তার কাছে খুবই মজার। অরিত্রাণ পা নামিয়ে নেয়। পায়ের মাঝে হাত ভাঁজ করে রেখে চোখ সরু করে তাকালো। মাদৌলি এবার ঠকঠক করে কাঁপছে। বাবা কই কই করে বারণ করেছে অরিত্রাণকে বেশি ঘাটাতে না। রেগে গেলে ভয়ঙ্কর মাচলা হয়ে যাবে। এখন তার সত্যি ভয় লাগছে। অরিত্রাণ মাথা তুলে আবার চেয়ারের সাথে ঠেস দিয়ে বসে। কয়েক সেকেন্ড চুপ থেকে গম্ভীর গলায় বলে, হুন তো কি যেন বলছিলেন মিস মাদৌলি? কষ্ট করে আবার রিপিট করেন। মাদৌলির কাশি উঠে যায়। কাশতে কাশতে বলে, আসলে না মানে অরিত্রাণ হাসল। উঠে দাঁড়িয়ে পিছনে গুজে রাখা রিভলভার বের করে আবার বসল। মাদৌলির এবার প্রচণ্ড ভয় লাগছে। অরিত্রাণ ঠান্ডা গলায় বলে, কই সব ভালোবাসা উবে গেছে মিস মাদৌলি। আর বলবেন না ওই ওয়ার্ডগুলো, যারে বলে ম্যাজিক্যাল ওয়ার্ড। তা শুরু করেন শুনি কয়েকবার আরও। তারপরে না হয় আপনার চ্যাপ্টার ক্লোজ করব। মাদৌলি কাপা গলায় বলে, দেখেন আমি কিন্তু চেঁচিয়ে সবাইকে বলে দিব আপনি নুহাস না অরিত্রাণ খান। অরিত্রাণ ভীতু হয়ে বলল, ওহ ভয় পেয়েছি। ভালোবাসার মানুষকে এভাবে কেউ ভয় লাগায়? ভেরি খারাপ ব্যাপার। ভেরি। এতক্ষণ আপনাকে সময় দিয়েছি। আপনার লাক ভালো, আজ আমার মুড ভালো ছিল। কিন্তু এখন মেজাজ খারাপ হয়ে আছে। আপনার কি মনে হয় আমি ভয় পাব? এতক্ষণ শুধু ভালো মুডের সুযোগ নিয়েছেন আপনি। আর দিতে পারবো না তো মিস মাদৌলি। এবার অত টাইম নেই। অরিত্রাণ মাদৌলির মাথার মাঝ বরাবর রিভলভার ঠেকিয়ে কথাগুলো বলে। মাদৌলি ভয় চোখ বুজে চেঁচিয়ে বলে, সরি সরি আর কখনো বলবো না। তবুও মারবেন না। আমি সরি। সত্যি সরি। অরিত্রাণ উঠে মাদৌলির হাতটা পিছনে চেপে ধরে মাদৌলি চেঁচিয়ে উঠতেই অরিত্রাণ বলল, ডোন্ট শাউট। একদম না। আমাকে কি তোর নাটকের হিরো মনে হয়, যে আদো আদো গলায় প্রেম নিবেদন করবি? নাকি ওই থার্ড ক্লাস বয়ফ্রেন্ডদের মতো মনে হয় যাদের মতো ভালোবাসি ভালোবাসি বলে পেন পেন করবি? আর কি যেন মরে যাবি বলেছিস? কষ্ট করে দেরিতে মরতে যাবি কেন? নে এখনই শ্যুট করে দি। না না, আর সামনেও আসব না। সত্যি। অরিত্রাণ একটু শব্দ করে হেসে উঠে। হাতটা আরো মুড়িয়ে বলল, মেয়েদের একটু সম্মান করতে চাচ্ছি বুঝলি। আসলে কি হয়েছে, হঠাৎ করেই আমার মাঝে নতুন রূপের আগমন হয়েছে। তাই বলে যে আগেরটা ভুলে যাব তেমন তো নয়। তাই তোকে এতক্ষণ সুযোগ দিয়েছি। এবার আর পারলাম না। আয় তোর ভালোবাসার একটা হেল্লে করে দি। দাঁড়া। তা তোর এই থার্ড ক্লাস উপচে পড়া ভালোবাসার কাহিনী কি ক্লাবে পার্টিতে যত ছেলে আসে সবার বেলায় এমন উবে উবে পড়ে? তা যাই হোক, ছাড়। তোর একটাই দোষ, এই অরিত্রাণের অনুমতি ছাড়া তাকে টাচ করা। এটাই বড় ভুল। তোর ওই ভালোবাসি টাসি মাফ করে দিলাম। তার কারণ একটাই, ওই শব্দদ্বয়কে আমি মানে আমার নতুন রূপ সম্মান করে। অরিত্রাণ চেয়ারের সাথে মাদৌলির দুহাত চেপে দেয়। মাদৌলি চেঁচিয়ে উঠে। সে এক বিকট শব্দ।
চেয়ারটাকে ঠাস করে পিছনে ফেলে অরিত্রাণ নিজের শার্টের বোতাম খুলতে শুরু করে। মাদৌলি সেন্সলেস হয়ে নিচেই পড়ে আছে। অরিত্রাণ নিজের গায়ের শার্ট খুলে ছুঁড়ে দেয়। গায়ে সাদা হাতা কাটা গেঞ্জি। প্রচণ্ড ঘৃণা লাগছে এই শার্ট পরে থাকতে। এ মেয়ে বেশি কাবিল। সে জানে না তার আহর আহর প্রেম, রুম ডেট, পার্টি, মাতলামো অরিত্রাণ জানে। অরিত্রাণের জীবনে যেই একবার পা দেয় তার সব ডিটেলস তখনই অরিত্রাণের কাছে চলে আসে। 3 বছর আগে থেকেই এই মেয়েকে সে চিনে। কি কি করেছে সবই জানে। নিজের সাথে জড়িত ব্যাপার বাদে অরিত্রাণ কখনো অন্যের ব্যাপারে নাক গলায় না। আজও ছেড়ে দিত। শত হোক এই মেয়ে তাকে কিছুই করেনি বা এর দ্বারা তার কোনো ক্ষতি হয়নি। কিন্তু রাগটা জড়িয়ে ধরায় হয়েছে। অরিত্রাণ একদম নিজের গায়ে নিজের অনুমতি ছাড়া কারো স্পর্শ করা পছন্দ করে না। একদম না। এই মেয়ের ভালোবাসার হাঙ্গিবাঙ্গি ও তাকে এতটা রাগিয়ে দিতে পারেনি যতটা জড়িয়ে ধরায় হয়েছে। অরিত্রাণকে এভাবে দেখে রিমন বলল, ওয়েট ব্রো, শার্ট ছাড়া যাবি? মেয়েরা বেহুশ হয়ে যাবে। আমি শার্টের অর্ডার দিয়ে দিয়েছি, চলে আসবে আর 2-3 মিনিটে। অরিত্রাণ বাঁকা চোখে তাকিয়ে হাসল। পিঠ চাপড়ে বলল, তোর বুদ্ধি ইদানিং খুব কাজে দেয়। সবই কি রিমির কামাল? রিমন শুধু হাসে, জবাব দেয় না। ঘাড় কাত করে মাদৌলিকে একবার দেখে নেয়। এই মাদৌলি হহুত প্যান প্যান করছে। এবার আরো কর প্যান প্যান। ছাগল একটা। শুধু ছাগল না, মাগলও। নামের সাথে মিলে গেছে। রিমন কথাগুলো বিড়বিড় করেই হাসে। এই মেয়ে হহুত ছেলেরে নিয়ে হাডুডু খেলছে। এবার এরে নিয়ে একটু খেলা হয়েছে তো কি এমন হইছে? কপাল ভালো মেরে দেয় নাই। মেরে দিলেও ভালো হতো। তবে আজ অরিত্রাণের মন ভালো, একদম রিফ্রেশ মাইন্ড। তাই ছেড়ে দিল। অরিত্রাণ পিছনের দিকে আর একবারও তাকালো না। রিমন শার্ট নিয়ে এসে হাতে দিল। অরিত্রাণ শার্ট পরতে পরতে ভার্সিটির বাহিরে চলে এসেছে। রিমন অরিত্রাণের ফেলে দেওয়া শার্টটা তুলে নিল। তা না হলে এটা নিয়ে আবার কিছু না কিছু হবে। ওয়াসেনাথ চোখমুখ মুছে উঠে দাঁড়িয়ে পড়ে। রিমি এখনও তার প্রশ্নের উত্তর পেল না। তাই সে হাঁ করে ওয়াসেনাথর মুখের দিকে তাকিয়ে আছে। ওয়াসেনাথ রিমির দিকে তাকিয়ে বলল, পানি ঢাল তো। মুখে পানি দিব। রিমি পানি ঢালায় মনোযোগী হয়ে পানি ঢালছে। পানি ঢালা শেষে ওয়াসেনাথ দীর্ঘশ্বাস নিয়ে সামনে হাঁটা দেয়। রিমি পিছন থেকে কয়েকবার ডেকে থেমে যায়। কারণ তার পিছনে চেঁচামেচি হচ্ছে। রিমি পিছনের দিকে তাকিয়ে দেখে অনেকেই ভার্সিটির 2য় তলায় উঠছে। তাও হন্যে হয়ে। রিমিও আগ্রহ প্রকাশ করে, সেদিকে পা বাড়ায়। উপরে উঠেই সে শিহরিত। এই মেয়েকেই তো জাপটাজাপটি করতে দেখেছে। আর এখানে পড়ে আছে। কিন্তু কেন? সবাই পানি মেরেও মাদৌলির জ্ঞান ফিরাতে পারেনি। তাই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। ওয়াসেনাথকে গেটের দিকে যেতে দেখেই অরিত্রাণ তার নাম ধরে ডেকে উঠে। ওয়াসেনাথ একদম পাত্তা না দিয়েই হাঁটে। যেন তার কানে কোনো কথাই আসছে না। সে চিনেই না আশেপাশের কাউকে। অরিত্রাণ বেশ কয়েকবার ডেকে ব্যর্থ হয়। ওয়াসেনাথ খুব বিরক্ত। তার একদম ইচ্ছে করছে না এই লোকের সাথে কথা বলতে। কথা বললেই সে ইমোশনাল হয়ে পড়বে। আর সে মোটেও এটা চায় না। আপাতত তার বাসায় যেতে ইচ্ছে করছে। হঠাৎ অরিত্রাণ একদম ওয়াসেনাথের সামনে এসে দাঁড়ায়। ওয়াসেনাথ দ্রুত হাঁটছিল। গেটের বাহিরে এসে গেছে অনেক আগে। তার খবরই নেই। অরিত্রাণ হুট করে সামনে দাঁড়াতেই ওয়াসেনাথ তার বুকের সাথে বেসামালভাবে ধাক্কা খায়।
ধাক্কা খেয়েই ওয়াসেনাথ চমকে উপরের দিকে তাকায়। অরিত্রাণের লাল চোখ। এভাবে কেউ তাকে কখনো ইগনোর করেনি। এসব মেয়ের চক্করে সে সত্যি বিরক্ত এখন। একজন পাগল আর একজন তাকে পাগল বানাচ্ছে। একজনকে তো মেরে এসেছে, আর কে তো কিছু বলতেই পড়বে না। নিজেরই কষ্ট হয়। কেমন জানি কলিজা ছিঁড়া টাইপের অবস্থা। ওয়াসেনাথ দুকদম পিছিয়ে এসে চেঁচিয়ে বলল, সমস্যা কি আপনার? পিছনে পিছনে কেন আসছেন? নাম ধরেই বা এত চেঁচাচ্ছেন কেন? অরিত্রাণ বিস্ময়ে কিছুক্ষণ তাকিয়ে বলল, আমি তোমাকে ডেকেছি এটা তুমি শুনেও পিছনে তাকাওনি? বা জবাবও দিলে না? হুয়াই? ওয়াসেনাথের রাগ যেন আরো বেড়ে গেল। সে চেঁচিয়ে বলল, আমার কি ঠেকা পড়েছে আপনার ডাকের জবাব দেওয়ার? দিতে ইচ্ছে করেনি তাই দিনি। অরিত্রাণ অবাক, সাথে তার তেজি রাগ বাড়ছে। হচ্ছেটা কি আজ? সকাল থেকে এলোমেলো কাণ্ড হচ্ছে। অরিত্রাণ এক রাশ বিরক্তি ঝেড়ে বলল, কি হয়েছে বলবা? এত মেজাজ দেখাচ্ছ কেন? এনি প্রবলেম? অবশ্যই প্রবলেম। এই যে আপনি আমার পথ আগলে দাঁড়িয়ে আছেন এটাই প্রবলেম। আপনি বাদে আমার লাইফে আর কোনো প্রবলেম নেই। এই যে হাত ভেঙেছেন, সেই থেকে প্রবলেম। আপনি আস্ত একটা প্রবলেম। লাইফে এসেই সব এলোমেলো করে দিলেন। যান না যান নিজের প্রেমিকার কাছে। আমার পিছনে কি করছেন বলেন তো? মাফ চাই, দোয়াও চাই, বিদেয় হন। আপনি ছাড়া আমার লাইফটা অনেক সুন্দর। আপনি এসেই কেমন এলোমেলো করে দিলেন সব, একদম সব। ওয়াসেনাথ কাঁদছে। রাস্তার সবাই উৎসুক হয়ে দাঁড়িয়ে দেখছে। তারা এগুলো প্রায় দেখে। ভার্সিটির পাশ দিয়ে চলাচল করলেই প্রেমিক প্রেমিকার ঝগড়া, কান্না, আবার হাসি, আনন্দের নানা দৃশ্য। এতে কেউ কেউ বিরক্ত হয়, আবার কেউ বেশ মজা পায়। অরিত্রাণ হতবাক। সে বুঝতেই পারছে না আসলে সে কি করেছে, বা এখন কি করবে। সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। এতটা বিস্ময় সে তার লাইফে আর কখনো পড়েছে কি না মনে নেই তার। একটু আগে এক মেয়ে ভালোবাসি বলে বলে কেঁদেছে, এখন একজন তার জীবনে কেন এলো তার জন্য কাঁদছে। অরিত্রাণ অবাক হয়েই বলল, আচ্ছা তোমরা মেয়েরা কান্না ছাড়া কিছু পারো না? সকাল থেকে মেলোড্রামা চলছে মনে হচ্ছে। কি সব হচ্ছে আমার সাথে? এই একদম কাঁদবে না, একদম না। তুমি কাঁদলে রাতের 2-1 ঘন্টার ঘুমও গায়েব হয়ে যায় আমার। মহা জাদু জানে এই কান্না। একদম কাঁদবে না। ওয়াসেনাথের রেগে মেগে আগুন। পাশে রিকশা আসতে দেখেই সে চেঁচিয়ে বলল, মামা দাঁড়ান। অরিত্রাণ রিকশা চালকে একবার দেখে নিয়ে বলল, মামা হবে না, নানা হবে তোমার। মামা তো উনার ছেলে হবে তোমার। ওয়াসেনাথ কান্নায় মনোযোগী। অরিত্রাণের দম বন্ধ হয়ে আসছে। একটা মেয়ের কান্নায় সে বিরক্ত হয়েছে, আর একটা মেয়ের কান্না তার দম বন্ধ করে দিচ্ছে। হচ্ছেটা কি এসব? ওয়াসেনাথ চোখ মুছতে মুছতে রিকশায় উঠে বসে। অরিত্রাণ রিকশা এক হাতে চেপে ধরতেই ওয়াসেনাথ আবার চেঁচিয়ে বলল, সমস্যাটা কি আপনি? রিকশা চেপে ধরেছেন কেন? স্টুপিডের মতো চেঁচাচ্ছ কেন? কি হয়েছে তোমার? কথাই বলার সুযোগ দিলে না। আর কি বারবার সমস্যা কি, সমস্যা কি করছো? এটা তো আমার করার কথা। কি সমস্যা তোমার? এমন রাফিউজ মানে কি? ওয়াসেনাথ জবাব দিল না। নাক লাল হয়ে আছে তার, সাথে চোখটাও। অরিত্রাণ মুখের দিকে তাকাচ্ছে না। কেমন জানি জ্বালা করছে তার বুক। এভাবে কেউ কাঁদে, তাও বিনা কারণে? অরিত্রাণ বেশ রেগে ধমকের সুরে বলল,
স্টপ ক্রাইং, জাস্ট স্টপ। ওয়াসেনাথ চুপ তো করলই না, উল্টা আরো শব্দ করে কেঁদে দিল। অরিত্রাণ তাজ্জব হয়ে তাকিয়ে আছে। নীল চোখে পানি টইটুম্বুর হয়ে আছে। কি মারাত্মক চাহনি! রিমনের মতো তার একটু জ্ঞান হারাতে ইচ্ছে করছে, এই চোখে ডুবতে ইচ্ছে করছে, ভাসতে ইচ্ছে করছে। ওয়াসেনাথ কেঁদে কেঁদে বলল, ওই রিকশা মামা, আপনি দাঁড়াই আছেন কেন? চলেন তো। অরিত্রাণ ভ্রুকুটি করে। তার এখন ইচ্ছে করছে ওয়াসেনাথকে তুলে নিয়ে যেতে, কিন্তু তা সে করছে না। ওয়াসেনাথের সাথে সে মোটেও খারাপ কিছু করতে চাচ্ছে না, যাতে সে কষ্ট পায়। সে সব সেট করতে চাচ্ছে, নিজের মতো গুছিয়ে নিতে চাচ্ছে। ওয়াসেনাথ নিজের হাতের নখ বসিয়ে অরিত্রাণের হাতে খামচি দেয়। বেশ জোরেই লাগে সে খামচি। অরিত্রাণ হাত সরিয়ে কিছুক্ষণ ঝাঁকিয়ে বলল, এত জেদ কেন তোমার? বোকার সাথে সাথে এত জিদ্দি কিভাবে সামলাবো আমি? ওয়াসেনাথ চোখ বুজে শ্বাস নেয়। চেঁচিয়ে রিকশা চালককে বলল, চলেন না। না কথাটা বলেই জিভ কাটে। বিড়বিড় করে বলে, এখনো এই লোকের কথা তোর কানে বাজে? ছ্যাঁকা খেয়ে স্বাদ মিটেনি। মামা চলেন তো। ফালতু। অরিত্রাণকে কিছু বলার সুযোগ না দিয়েই ওয়াসেনাথ গায়েব। অরিত্রাণ নিজের হাতের দিকে তাকিয়ে আছে। 4টা আঙ্গুলের নখ বসে গেছে। 1টা 2টা থেকে তো রক্তও পড়ছে। অরিত্রাণ হাসে। নিজের হাত নিজেই ছুঁয়ে দেয়। কিন্তু এত রাগের কারণ তার মাথায় ঢুকল না। কিছুটা দূরে যেতেই ওয়াসেনাথ রিকশা থেকে নেমে পড়ে। রিকশার ভাড়া দিয়ে সোজা হাঁটা শুরু করে। তার যে কি করতে ইচ্ছে করছে সে নিজেও জানে না। হাঁটতে হাঁটতেই চোখে পড়ল একটা লোক মাঝরাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আর তার ঠিক সামনে থেকে একটা গাড়ি আসছে। ওয়াসেনাথ কয়েকবার চেঁচাল, কিন্তু যাকে উদ্দেশ্য করে এই চিৎকার সে শুনলই না। তাই বাধ্য হয়ে সে এগিয়ে তার কাছে যায়। পিছনে দাঁড়িয়ে দেয় এক ধাক্কা। দুঃখের হলেও সত্য, সে নিজেও ধপ করে পড়ে বাম হাতটা হালকা ছিঁড়ে ফেলেছে। একেই সে দুঃখে আছে। ছ্যাঁকা কপাল তার। এসব উপরে এসে এখন আবার ব্যথা। সব রাগ একত্রিত করে সে চিৎকার করে বলতে শুরু করল, ভাইরে ভাই, আন্ধা হলে ঘরে বসে থাকতে পারেন না? তার উপর তো কানে কালা মনে হয়। তবে ফোন কানে কেন? আপনারা রাস্তায় নামেন কেন বলুন তো? অসহ্যকর। কেন যে আজ বাসার বাহিরে এসেছি। খারাপ কিসমত। ওয়াসেনাথ হাত জামা ঝেড়ে উঠে দাঁড়ায়। যাকে উদ্দেশ্য করে এত বকা? সে হা করে তাকিয়ে আছে। ওয়াসেনাথ মুখ তুলে তাকাতেই আতকে উঠে। বুকটা ধুরুধুরু করে কাঁপছে। কাপা কাপা বাম হাত দিয়ে মুখের ঘাম মুছে নেয় ওয়াসেনাথ। ভয় তার পা থেকে মাথা পর্যন্ত শিরশির করে কম্পিত হচ্ছে। ইহানের চোখ তো বিশ্বাসই করতে পারছে না ওয়াসেনাথ জীবিত। এর শোকে পাগল হওয়ার উপক্রম ছিল তার। আর এই মেয়ে দিব্য ঘুরে বেড়াচ্ছে। ইহানকে দেখেই ওয়াসেনাথ ভয় চমকে উঠে। কয়েক পা পিছিয়ে কাপা কাপা গলায় বলে, আপনি? ইহান এখন হা করে আছে। তার মাথা কাজ করছে না। হাত বাড়িয়ে একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। মেয়েটা কি সত্যি নাকি কল্পনা? হতেই পারে এটা কল্পনা। মাঝে মাঝেই সে অদ্ভুত রূপে ওয়াসেনাথকে দেখে। অরিত্রাণের ভয় গা ডাকা দিয়ে বিদেশে ছিল এতদিন। কালই দেশে এসেছে। যেতে সে একদম চায়নি, কিন্তু বাবা জেল থেকে কড়াভাবে আদেশ দিয়েছে।
তাই যেতে হয়েছে। নিজের বাড়িটা পুড়ে গেছে শুনেই তার অবস্থা খারাপ ছিল। তার উপর ওয়াসেনাথকে সে ওখানেই রেখেছিল। মেয়েটার মৃত্যুতে সে গভীর শোকে নেতিয়েছিল এতদিন। ওয়াসেনাথ ভয় পিছনে ঘুরে দাঁড়ায়। সামনের রিকশায় কিছু না বলেই সে উঠে বসে। এই লোককে তার বড্ড ভয় করে। তাকে যে এই কিডন্যাপ করেছে এটা সে জানে। ভুলেও এর ছায় মারাতে চায় না সে। কিন্তু এভাবে হুট করে সামনে আসবে এটা ভাবতে পারেনি ওয়াসেনাথ। ভয়ে তার শরীর কাঁপছে। ইহান এখনো স্তব্ধ। আজ দুদিন পরে ওয়াসেনাথ বাড়ির বাহিরে পা রেখেছে। আজও বাহিরে পা রাখার ইচ্ছে ছিল না। তবুও অরূপ, রিমি, নোরা কল করে করে তার বাবাকে ডিস্টার্ব করছে। না পারতে আজ সে বেরিয়ে এসেছে। ঢাকা শহরের অলিগলি ঘুরে সন্ধ্যায় অরূপ তাকে নামিয়ে দিয়েছে বাসার সামনে। কারোর সাথে তেমন কথা বলেনি সে। অরূপ অনেকবার জিজ্ঞেস করেছে মন খারাপ কি না, ওয়াসেনাথ এড়িয়ে চলেছে সবাইকে। হাতের প্লাস্টার খুলেছে। হাতটা নাচিয়ে নাচিয়ে এসে দেখছে আর মাঝে মাঝে ডুকরে কাঁদছে। তার মনে হচ্ছে সে বড্ড আবেগী মেয়ে। এমন আবেগী মেয়ে তো সে ছিল না। হঠাৎ এত কান্না কেন? একদম নিজের কাছে নিজের কাণ্ডগুলো ন্যাকামি লাগছে। কিন্তু কিছুতেই চোখগুলোকে বুঝাতে পারছে না কেন এত ন্যাকামি তার। একদম ড্রামা কুইন টাইপের। আরে এটা তো বাস্তব জীবন। এখানে এত ন্যাকামি মানায় না। ওয়াসেনাথ বারংবার নিজেকে বুঝায়। তবুও হাতটার দিকে তাকলে তার চোখ ভিজে আসে। রিমি আজ কিছু একটা বারবার বলতে চেয়েছে, কিন্তু সে শুনেনি। আচ্ছা, রিমি কি বলতে চেয়েছে? নুহাশস কি তাকে খুঁজেছে? একটা রুডি শয়তান লোক। তাকে কেন খুঁজবে সে? তার তো জানে মান মাদৌলি আছে। কিভাবে জাপটে ধরেছিল। ওয়াসেনাথ আবার কাঁদে, আবার চুপ হয়ে যায়। একবারও তো এই দুদিনে তার খবর নিল না ছেলেটা। তাহলে সে কেন এত চিন্তা করে, মরা কান্না করছে? আজব। ওয়াসেনাথ চোখ মুছে নেয়। উঠে দাঁড়ায়। এভাবে আর বসে থাকবে না সে। ভালোবাসায় হার জিত থাকেই। সবাই জয়ী হবে, ভালোবাসা পেতে হবে এমন তো কিছু লেখা নেই। তার ভালোবাসা না হয় একতরফা থাকুক। একদম একলা আকাশের মতো একলা ভালোবাসা। অরিত্রাণের কখনো জ্বর হয় না। কিন্তু আজ হঠাৎ করেই গা কাঁপুনি দিয়ে তার জ্বর এসেছে। এ জ্বর সামান্য না। ভয়ঙ্কর তাপমাত্রার জ্বর। শরীর পুড়ে যাচ্ছে সে জ্বরে। আজ সন্ধ্যা থেকে রুমে প্রচুর ভাঙচুর করেছে সে। হোটেলের সবকিছু ভেঙে গুড়িয়ে দিয়েছে। শুধু ভারী জিনিসগুলো বাদে। রিমন ভয় এক কোনায় কাচুমাচু করে দাঁড়িয়ে শুধু নীরবে সব গিলেছে। কিছুই করতে পারেনি সে। ভয় তার অর্ধেক জান ওখানেই শেষ। অরিত্রাণকে এত রাগতে সে আগে কখনো দেখেনি। গত দুদিন অরিত্রাণ নিজের সব কাজ ছেড়ে শুধু ওয়াসেনাথদের বাসার সামনে দাঁড়িয়েছিল। ভার্সিটিতে তাকে কত খুঁজেছে, কিন্তু তার দেখা মিলল না। আজ যখন অরূপের সাথে ফুচকার দোকানে ওয়াসেনাথকে দেখেছে তখন থেকেই মাথা আগুন হয়ে আছে। ওয়াসেনাথ নামক এই মেয়েতে কি আছে জানে না অরিত্রাণ। সে যে তাকে বড্ড উন্মাদ করে তুলেছে। অরিত্রাণ এই গরমে কম্বল মুড়ে শুয়ে আছে। রিমন এসেছে অরিত্রাণের রাগ কমেছে কি না দেখতে। কিন্তু এসেই অরিত্রাণের এমন শুয়ে থাকাটা তার মোটেও ভালো লাগল না। কাছে এসে মাথায় হাত দিতেই তার সর্বাঙ্গ চমকে উঠল। সে ভাবতে পারছে না অরিত্রাণের জ্বর এসেছে। শুধু জ্বর না, হাত কেটে রক্ত শুকিয়ে গেছে তার।
সেই রক্ত আবার সাদা চাদরে লেগে বাজে একটা অবস্থা। রিমন প্রচণ্ড ঘাবড়ে গেছে। কি করবে ভাবতে ভাবতেই অরহাম খানকে একটা ফোন করল সে। তিনি বলেছে দ্রুত আসছে, ডাক্তার এসেছে মাত্র। হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। রিমন অবাক, হতবাক। তার এত বছরের অভিজ্ঞতায় অরিত্রাণের কখনো জ্বর হয়নি। অরিত্রাণ ডাক্তার পছন্দ করে না। সে খুব কম ডাক্তারের কাছে যায়। ইনজেকশনে তার প্রচণ্ড ভীতি কাজ করে। সেই ছোট থেকে রিমনের খুব হাসি পায়। একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল অরিত্রাণের। তখন তাকে ইনজেকশন দিতে এসেছিল যে ডাক্তার, তাকেই অরিত্রাণ মেরে হাড্ডি ভেঙে হসপিটাল থেকে পালিয়েছিল। রিমনের বেশ অদ্ভুত লাগে, যে কিনা সারাদিন ছুরিকাচি নিয়ে থাকে। মানুষ মারতে যার হাত কাঁপে না, সে ব্যক্তি ভয় পায় সামান্য সুই, ইনজেকশন। যদিও অরিত্রাণ কখনো নিজের দুর্বলতা প্রকাশ করে না, এমনকি ইনজেকশনের ভীতির কথাও সে কখনো প্রকাশ করেনি। কিন্তু রিমন জানে, খুব গোপনেই নিজের মাঝে কথাটা রেখেছে সে। অরিত্রাণের জ্বর নামানো গেল না। এই জ্বর আগে কখনো দেখেনি, হয়নি অরিত্রাণের। ডক্টর শাহিন অবাক, কারণ অরিত্রাণের কখনো জ্বর হয় না। কিন্তু আজ এত জ্বর কেন? ইনজেকশন দিয়েও এই জ্বর কমানো যাচ্ছে না। তার চোখে মুখে বিস্ময়। অরহাম উঠে পড়ে লেগেছে, নাতিকে সে নিয়ে যাবে বাড়ি। অনেক হয়েছে আর না। তিনি তার কথায় সত্যি অনড় ছিলেন। অরিত্রাণকে তার নিজের তৈরি বাংলোতে নিয়ে আসা হয়েছে। পরিবারের মৃত্যু আর দাদার প্রতি অধিক ক্ষোভ তাকে বাড়ি থেকে বিচ্ছিন্ন করেছে। ভিন্ন দেশে সে বাড়ি তৈরি করেছে। তবে এর কারণ একটাই, সবাইকে দেখানো অরিত্রাণ কত প্রভাবশালী। অরিত্রাণের হুঁশ নেই, তাই তাকে নিয়ে যা ইচ্ছে করছে সবাই। জ্বরের বেগ তীব্র, খুব তীব্র। ডক্টর শাহিন বসে আছে অরিত্রাণের মাথার কাছে। তার আর একপাশে বসে আছে তার দাদা। রিমন ঘরময় পাইচারি করছে। কেন এত জ্বর হয়েছে তা জানে না কেউ। পরপর 3 ঘন্টা পরে অরিত্রাণের বিড়বিড় শব্দ কানে আসে ডক্টর শাহিনের। অচেতন ভঙ্গিতে সে বিড়বিড় করে একটা নাম নিচ্ছে। শাহিন কান খাড়া করে, মুখের কাছে কান নিয়ে শুনতে পায় একটা না দুটো নাম নিচ্ছে সে। একজন তার মা, আম্মু বলেই ডাকছে সে, আর একটা নাম চিনল না তিনি। ভ্রুকুচকে অরহামের দিকে তাকিয়ে বলল, ওয়াসুপরীকে? রিমন বিমুগ্ধ গলায় বলল, ওয়াসেনাথ নাম ওর, ওয়াসুপরী না। অরহাম খানিকটা অবাক। তিনি নিস্তব্ধ হয়েই বসে আছে। আগে কখনো এই নাম তিনি অরিত্রাণের মুখে শুনেনি। তবে নামটা সে চিনে। ওই দিনের রাস্তার মেয়েটা। মনে পড়ার ভঙ্গিতে তিনি জিজ্ঞেস করল, হঠাৎ এই নাম কেন শাহিন? শাহিন অরিত্রাণের হাত দেখতে দেখতে বলল, অরিত্রাণ এই নামেই ডাকছে। রিমন এগিয়ে এসে দাদাকে বলল, অরিত্রাণ ভালোবাসে ওয়াসেনাথকে। আমার মনে হয় এই জ্বরের মূল কারণ সে। রিমন ভেবেছে কথাটা শুনে অরহাম খান চমকাবেন, অবাক হবেন, কিন্তু অরহাম খান অবাক হলেন না, চমকালেনও না। খুব স্বাভাবিক ভঙ্গিতে বসে থাকলেন। এটা দেখে রিমন নিজেই অবাক হল। অরিত্রাণের জ্ঞান যখন ফিরে রাত তখন 10টা বাজে। নিজেকে সে একটা ভিন্ন পরিবেশে আবিষ্কার করেছে, এটা নিয়ে তার তেমন মাথা ব্যথা নেই। সবার আতঙ্ক ছিল এটা নিয়েই। অরিত্রাণ হয়তো রেগে যাবে, হাঙ্গামা করবে, ভাঙচুর করবে। কিন্তু সবাইকে অবাক করে সে কিছুই করল না। উঠে বসল, খাবার খেল না। নিজের সব প্রয়োজনীয় জিনিস এখানে আছে তার। তার দাদা শখ করে কিনে রেখেছে।
অরিত্রাণ তার দাদার সাথে তেমন মন খুলে কথা বলে না, তাই অরহাম বেশ ভয় পায় তাকে। তবুও তিনি অরিত্রাণের পাশে বসল। তাকে আশ্চর্যের চূড়ান্ত পর্যায়ে রেখে অরিত্রাণ তার কোলে মাথা রেখেছে, একদম হাঁটুর উপরে। কি অদ্ভুত! তিনি বাকরুদ্ধ হয়ে বসে বসে শুধু অরিত্রাণকেই দেখছেন। অরিত্রাণ নিশ্চুপ। কিছু সময় পরে সে এভাবেই উঠে রুমের বাহিরে হাঁটা দেয়। রিমন দৌড়ে আসে, উত্তেজিত হয়ে বলে, কোথায় যাচ্ছিস? অরহাম উচ্চ শব্দে ডাকে, রিমন যেতে দেও। রিমন কিছুই বুঝতে পারল না। দাদার সামনে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ল, যেতে দিলেন কেন দাদাজান? জ্বর এখনো অনেক আছে। ও তো কিছু খায়নি, এমনকি কথাও বলল না এখনো। অরহাম হাসলেন, হেসে হেসেই বললেন, হৃদয়ে যখন ভালোবাসা উপচে উপচে পড়ে, বিবেক তখন লোপ পায়। সবদিকে ভালোবাসা আর ভালোবাসাই চোখে পড়ে, বাকি সব বৃথা মনে হয়। রিমন এর কিছুই বুঝল না, কিন্তু ছুট লাগালো অরিত্রাণের পিছনে। চলবে।